না মানি এই বিয়ে আর না স্বামী হিসাবে আপনাকে মানি। বেলা কথাটা বলে নিজেকে রক্ষা করার জন্য বেড থেকে নেমে গেল। এরপর দিক বেদিক হারিয়ে বাইরে যাওয়ার জন্য ছুটতে থাকলো। কিন্তু সেই ছুটে যাওয়াটা হয়তো সীমান্তের ভালো লাগলো না। নাগের পাটা ফুলিয়ে সে সেকেন্ডের মধ্যেই বেলাকে পেটের মধ্যে হাত গুলিয়ে ধরে ফেললো। এরপর জোর করে নিচ থেকে তুলে তাকে শূন্যে উঠিয়ে ফেললো। এতে বেলার পিঠ গিয়ে ধাক্কা খেলো সীমান্তের বুকে। অধিক বাড়াবাড়ি করছিস কিন্তু, পিচ্চি। তোর পিছে দৌড়ানোর মতো সময় নিয়ে বসে নেই আমি। আর কি বললি? তুই আমাকে স্বামী হিসেবে মানিস না? সীমান্ত এভাবে তাকে ধরায় বেলার পুরো শরীর রাগে টগবগ করতে থাকলো। এই ছেলে যখন তখন তাকে স্পর্শ করছে, তাও আবার তার অনুমতি ব্যতীত। বিষয়টা যেন তার সহায় হচ্ছিল না, তাই নিজের সর্বশক্তি দিয়েই সীমান্তের হাতের কবজিতে কামড়ে দিল। হঠাৎ এভাবে চিকন দাঁতের কামড় খেয়ে সীমান্ত দাঁত মুখ খিচে চোখ মুখ বন্ধ করে ফেলল। বেলার পেটে হাতের চাপ বাড়ালেও বেলা নিজের কাজ থামালো না। কামড়েই ধরে একদম রক্ত উঠিয়ে দেওয়ার জোগাড় করলো। সীমান্ত এসব কাজ টলারেট করতে না পেরেই বেলার পেটের কাছে থাকা হাতটা একটু আলগা করতেই তাড়াতাড়ি নিজের কাজ থামিয়ে সীমান্তকে ধাক্কা মেরে নিজেকে দূরে সরিয়ে নিল। এইদিকে সীমান্তের রাগ যেন অগ্নিলাভার রূপ ধারণ করলো। আমার অনুমতি ব্যতীত আমাকে কখনো ছুবেন না, আর না কখনো ওই সাহস দেখাবেন। কথাটা বলেই বেলা ফের পিছে ফিরে যেতে নিলেই সীমান্ত এসে বেলার গলা চেপে ধরল। গলা চেপে ধরেই কাঠের দেওয়ালে তাকে একদম মিশিয়ে ফেললো। বেলা প্রচন্ড ভয় ও উত্তেজনায় সীমান্তের হাত নিজের গলা থেকে ছাড়াতে চাইলে সীমান্ত যেন আরো জোরে তাকে চেপে ধরল। মেরে দেই, মেরে আমাকে রাগ দেখাস, এই সীমান্তকে রাগ দেখাস। তুই জানিস এর পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে। যত চাইছি তোকে কম শাস্তি দিতে, ততই তুই নিজের জন্য কুড়াল খুঁড়ছিস। কথাটা বলেই সে বেলার মুখের দিকে তাকালো, যার চোখ বেয়ে অলরেডি পানি পড়ছে, আর সঙ্গে সঙ্গে মুখও নীলচে বর্ণ ধারণ করেছে। বেলার এই অবস্থা দেখেও যেন সীমান্তের রাগ কমল না, বরং আরো বাড়লো। বেলা যখন প্রায় নিঃশ্বাস হারিয়ে ফেলবে, তখনই সীমান্তের পেছনে হঠাৎ করে এসে রিহান তাকে ঝাপটে ধরল। কি করছেন? এটা কি স্যার? ম্যাম নিঃশ্বাস নিতে পারছে না। স্যার, ছাড়ুন উনাকে এক্ষুনি, না হলে এখনই অঘটন ঘটে যাবে স্যার। রিহানের চিৎকারে বলা কথায় সীমান্ত যেন নিজের হুঁশে ফিরল। সঙ্গে সঙ্গেই চোখের হিংস্র ভাব কমে কিছুটা মোলায়েম হলো। এরপরেই সীমান্ত নিজের হাতের বাঁধন আলগা করতেই বেলা ঢলে পড়তে নিলে, তখনই রাজা একপাশ থেকে এসে তাকে ধরে ফেলল। বেলা জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে সীমান্ত নিজের চুল খামচে রিহানকে নিজের কাছে থেকে সরিয়ে নিল। এরপরে পাশে থাকা ছোট্ট টেবিলটিতে নিজের সর্বশক্তি দিয়ে লাথি মেরে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যেতে যেতে বলল, ডাক্তারকে কল করো, ওকে সুস্থ করো। ওর জ্ঞান যতক্ষণ না ফিরবে ততক্ষণ সিসিটিভির মতোই নিজের নজর রাখবি। কোনোভাবে যেন ও পালাতে না পারে। ২ দিন পর, এই ২ দিন বেলা অনেকটাই সুস্থ হয়েছে, তবে তার মুখের আওয়াজ নেই বললেই চলে। গলায় অধিক চাপ লাগায় কণ্ঠনালীতে সমস্যা দেখা দিয়েছে। তাই কিছুদিন বেলা কথা বলতে পারবে না, আর যদি কথা বলার চেষ্টা করে তবে কণ্ঠনালী ফেটে রক্ত ঝরতে পারে। সেই সঙ্গে সারা জীবনের জন্য কথা বলার শক্তিও হারিয়ে ফেলতে পারে। তাই আপাতত বেলা কথা না বলেই নিজের দিন অতিবাহিত করছে। তবে সেই দিন অতিবাহিত করার খেয়াল তার আছে বলে মনে হয় না। মেয়েটি হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। নড়াচড়া বলতে গেলে তেমন কিছুই নেই। এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকে, আর জানালার দিকে মুখ করে বাইরের দিকে তাকিয়ে থাকে। গলায় ব্যথা থাকায় এই ২ দিন সে ভাতও খেতে পারেনি। শুধু স্যুপ আর অন্যান্য তরল খাবারই খেয়েছে। খংনং রাচার ডাকে বেলা নিজের মুখ ঘুরিয়ে তার দিকে তাকাতেই হাতে খাবার দেখতে পেল। আপনার খাবার এনেছি খংনং, খেয়ে নিন। গরম থাকতে থাকতে, নয়তো ঠান্ডা হলে খাবারটা খেতে ভালো লাগবে না। রাচার কথায় হা না কিছুই বলল না বেলা। নিজের মতো করেই উঠে পড়ল। এরপর রাচার হাত থেকে খাবার নিয়ে নিত্যদিনের মতোই খেতে থাকলো। এদিকে রাচা ভারী নিঃশ্বাস ফেলে বেলার পাশে বসে মাথায় হাত বুলাতে নিতেই বেলা ভয়ে কিছুটা পিছিয়ে গেল। বেলার এভাবে পিছিয়ে যাওয়াটা নতুন নয়। গত ২ দিন ধরেই মেয়েটা রাচা ও লুসি দুজনের থেকে দূরত্ব বজায় রাখছে। কোনোভাবেই তাদেরকে স্পর্শ করতে দিচ্ছে না হয়তো। সীমান্তের ওই দিনের আচরণ ছোট্ট মেয়েটার মনে গভীর ভয়ে বাসা বেঁধে দিয়েছে। ভাবনাগুলো ভাবতে রাচার মনটা খারাপ হয়ে গেল।
মেয়েটা ছোট হলেও ভীষণ মিষ্টি দেখতে। হয়তো একটু খিটখিটে, কিন্তু মেয়েটাকে দেখলে তার কেমন যেন আদর করতে ইচ্ছে করে। ভয় পাবেন না খংনং, আমি আপনাকে স্পর্শ করছি না। রাছার কথায় বেলা তবুও নিজেকে দূরে সরিয়ে রাখলো। এতে রাচা কিছু মনে করল না। তবে নিজের কাজটিও তো তাকে করতে হবে। আপনাকে কিছু কথা বলার ছিল খংনং। রাতার কথায় বেলা খেতে খেতেই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আসলে স্যার বলেছেন আপনাকে কিছুক্ষণ পরেই উনার কাছে যেতে। রাচার কথায় বেলা খাবার খেতে খেতেই হঠাৎ খাবার নাকে মুখে তুলে ফেললো। এভাবে নাকে মুখে খাবার চলে যাওয়ায় তার প্রচন্ড কাশি শুরু হলো। এতে রাচাও নিজেও দুশ্চিন্তায় পড়ে বেলার মাথা ও পিঠে হাত বুলিয়ে দিতে থাকলো। বলল, "আস্তে খাবেন তো খংনং, এভাবে খেলে তো গলায় আটকাবেই।" কথাটা বলতে বলতেই রাজা সামনে থাকা পানির গ্লাস এগিয়ে দিল। বেলা সেইভাবেই পানির গ্লাস নিয়ে পুরোটা এক ঢোকে খেয়ে ফেলল। পানি শেষ হতেই খালি গ্লাসটি রাচা নিয়ে যথাস্থানে রেখে দিল। এরপরে আবার বলল, "সময় কম খংনং, এর মধ্যে আপনি যদি না যান তাহলে স্যার খুব রেগে যাবেন। আর আপনি তো জানেন উনার রাগ ঠিক কতটা ভয়াবহ।" বেলা কথাগুলো শুনেই আবার জমে গেল। তার মনের মধ্যে ঠিক কি ঝুলছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না, আর না বোঝানোর চেষ্টাও করবে। সে শুধু এতটুকু বুঝেছে যে সে সীমান্তের নামক এক অগ্নিশিখার সঙ্গে জড়িয়ে গেছে, যার কাছ থেকে হয়তো সে কোনোদিন মুক্তি পাবে না। আর না পাবে এই নরক থেকে উদ্ধার। ভয় পাবেন না। শুনুন, স্যারের কথা মতো যদি চলেন তাহলে স্যার রাগ করবেন না, আর না আপনাকে কোনো শাস্তিও দেবেন। রাজার কথায় বেলা নিজেকে আরো গুটিয়ে নিতে নিতে মাথা নেড়ে না পৌঁছালো। রাজা বুঝলো বেলার ভয়ের কারণটা, কিন্তু তারও যে হাত পা বাঁধা। স্যারের আদেশ মান্য করাই তার একমাত্র কাজ। নিজের প্রফেশনাল দক্ষতা কাজে লাগিয়ে প্রায় আধ ঘন্টা ধরে বেলাকে বোঝালো। বেলা হয়তো কিছুটা বুঝলো, তাই দেনা পাওনা ভেবে অবশেষে যেতে রাজি হলো। নিকোটিনের ধোঁয়া সেকেন্ডের ব্যবধানে উড়িয়ে দিচ্ছে সে। সেই সঙ্গে হাতে থাকা ফোনে কিছু কাজও করে যাচ্ছে। গায়ে থাকা কনসার্টের পোশাক এখনো বদলায়নি। আজ সকাল ও দুপুরের ২ টি কনসার্ট ছিল, তাই ভিড়ায় ফিরতে ফিরতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর এসেই বেলাকে ডেকে পাঠিয়েছে। এখন প্রায় সন্ধ্যে ৭ঃ০০, পাঠিয়েছে ছিল প্রায় ৬ঃ০০ টায়। এই ১ ঘন্টা কেন দেরি হলো? সেই বিষয় নিয়েই আপাতত সীমান্ত গভীর ভাবনায় মগ্ন। এদিকে বেলার রাজার বাম হাত শক্ত করে ধরেই দাঁড়িয়ে আছে। "কাম হিয়ার পিচ্চি।" সীমান্তের শান্ত কথায় পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠল। এদিকে বেলা সীমান্তের কথা শুনেই রাজার আরো কাছে সরে গেল। মেয়েটার শরীর যে কাঁপছে সেই দৃশ্যটা রাজা আর সীমান্ত দুজনেই দেখতে পাচ্ছে। সীমান্ত তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে পড়ল। এরপর ধূপধাপ পা ফেলে বেলাদের সামনে এগিয়ে এলো। এভাবে সীমান্তকে নিজের সামনে দেখেই বেলা চিৎকার করে রাজার পিছনে লুকিয়ে গেল। গলার স্বর ক্ষীণ হলেও অল্প আওয়াজে বারবার বলতে থাকলো, "আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। আমি আমি কিছু করিনি।" বেলা একনাগাড়ে কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলল। তার শরীর প্রচণ্ড ভয়ে কাঁপছে। রাজা নিজেও বেলার এই আচরণে ভীষণ চমকে গেল। সঙ্গে সঙ্গে বেলাকে পেছন থেকে ধরতে যেতেই সীমান্ত তৎক্ষণাৎ নিচু হয়ে বেলাকে তুলে নিজের কোলে নিল। হঠাৎ এমন হয়, বেলা প্রচণ্ড ভয়ে চিৎকার করতে নিতেই সীমান্তের নিজের এক হাত দিয়ে তার মুখ চেপে ধরল। "আর একটা আওয়াজও যদি মুখ থেকে বের হয়, তবে আজ ছাদ থেকে তোমায় ফেলে দেব, পিচ্চি। এরপর হাত পা ভেঙে রেখেই নদীতে ভাসিয়ে দেব। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি করবে? হাত পা ভেঙে যদি হাত পা ভেঙে নদীতে ভাসবে, নাকি নিজেকে বাঁচাতে চাইলে চুপ থাকবে? আজ থেকে আমার যত ধরনের কাজ আছে সব তুমি করবে। বউ যখন হয়েছো তখন স্ত্রী হিসেবে তোমারও দায়িত্ব আছে। আর আমি চাই না আমার কাজ আমার স্ত্রী ছাড়া অন্য কেউ করুক। এখন জলদি গিয়ে আমার জন্য বাঙালি খাবার রান্না করো। আর আমার পছন্দের খাবারের তালিকা রাজার কাছ থেকে জেনে নাও।" সীমান্ত কথা বলেই বেলাকে কোল থেকে একদম কিচেনের সামনে নামিয়ে দিলেন। বেলা এমনিতেই ভয়ে ছিল সীমান্তের এমন কথায় সে আদৌ কিছু বুঝতে পেরেছে কিনা সন্দেহ। বেলা নিজেকে সীমান্তের থেকে দূরে সরাতে গিয়ে আবারও ভারসাম্য হারাতে নিলেই সীমান্তে বেলার কোমর চেপে ধরল। "কোনো কিছু না করেও ব্যালেন্স হারাচ্ছ? যখন কিছু করবে তখন আদৌ তোমার অস্তিত্ব থাকবে কি সন্দেহ?" সীমান্তের কথায় বেলা তৎক্ষণাৎ নিজেকে তার থেকে ছাড়িয়ে নিল। এভাবে ছাড়িয়ে নিলেও সীমান্ত
নিজেই কিছু বলল না। তবে তীক্ষ্ণ দৃষ্টিতে বেলার শরীরে থাকা ড্রেসটি পর্যবেক্ষণ করে রাজাকে উদ্দেশ্য করে বলল, "ড্রেস চেঞ্জ করো ওর। টেক হার মাই ওমেন্স ড্রেস।" সীমান্ত কথাটা বলেই বের হয়ে গেল। এদিকে রাজা সীমান্তের কথা মতো বেলার কাছে গিয়ে তাকে ড্রেস চেঞ্জ করার কথা জানালো। বেলাও কথা বাড়াতে চাইল না বিধায় রাজার সঙ্গে নির্দিষ্ট রুমে চলে গেল। রাত ৯:৩০। বেলা ঘুম চোখে টেবিলের খাবার সার্ভ করছে। কিছুক্ষণের আগেই তার রান্না শেষ করা হয়েছে। সীমান্তের পছন্দ মতো সব খাবার রান্না করেছে বেলা। রাজার কথা অনুযায়ী সকল কাজ করেছে। এরই মধ্যে সীমান্ত জুতোর ঠক আওয়াজ করতে নিচে নামতে থাকলো। শার্টের দুটো বোতাম খোলা থাকায় বিধায় ভেতরে থাকা বুকের আংশিক অংশ দৃশ্যমান হয়েছে। গোসল করেছে বিধায় চুলের অগ্রভাগ এখনো কিছুটা ভিজে। সীমান্ত এসে চেয়ারে ধপ করে বসে পড়ল। হঠাৎ এভাবে বসে পড়ায় বেলা ক্ষীণভাবে কেঁপে উঠল। বেলা নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে কখন সীমান্ত এসে বসেছে তার ধারণাই নেই। সীমান্তকে দেখে বেলার হাতে থেকে চামচটি পড়ে গেল। আর সেই শব্দ শুনে সীমান্ত বেজায় বিরক্ত হলো। কাজ করবে আওয়াজবিহীন। কোনো ধরনের অতিরিক্ত আওয়াজ চলবে না। সীমান্তের কথা শুনে বেলা কিছুই বলল না। চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। সীমান্ত বেলার কার্যকলাপ দেখে ভ্রু কুঁচকে তাকালো। আর তাকাতেই হঠাৎ করে কেমন যেন অস্বাভাবিক লাগলো নিজের কাছে। চোখের দৃষ্টি টেবিলের দিকে নিবদ্ধ করলেন। সেই দৃষ্টি বেশি বেশিক্ষণ সেখানে টিকলো না। আবারও বেলার দিকে তাকাতে কেমন যেন এক মুগ্ধতা কাজ করলো। সীমান্তের নির্দেশ অনুযায়ী রাজা বেলাকে এমব্রয়ডারির কারুকাজ করা পার্পেল রঙের একটি গাউন পরিয়েছে। চুলের সঙ্গে চুলগুলোও কিছুটা পরিপাটি করে রেখেছে। বেলার চুল কিছুটা কার্লি টাইপের, তবে কিছুটা ছোট। পিঠ পর্যন্তই নেমে এসেছে। চুল খোলা থাকায় বেলাকে কেমন যেন এক সিগ্ধ পরীর মতোই মনে হচ্ছে। ঠোঁটে কোনো ধরনের প্রসাধনী না দিলেও মনে হচ্ছে চেরি ব্লসমের মতোই কিছুটা লাল আভা ধারণ করে আছে। চোখের গঠন ঘন, পাপড়ি বিশিষ্ট। সব মিলে মেয়েটাকে এক জীবন্ত ডলের মতোই মনে হলো সীমান্তের কাছে। "স্যার, আপনার খাবার।" হঠাৎ করে লুসির কথায় সীমান্ত নিজের দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। যেহেতু লুসি বাংলা ভাষা এখনো আয়ত্ত করতে পারেনি, তাই তার থাই ভাষার কথাটা সীমান্ত সেই ভাষাতেই কথা বলতে থাকলো। "খাবার কি তোমাকে সার্ভ করতে বলেছি?" সীমান্তের গভীর কথায় লুসি কিছুটা কেঁপে উঠল। সঙ্গে মাথা নেড়ে না করতেই বলল, "আমি তো প্রতিদিন আপনার খাবার সার্ভ করি স্যার। যখনই আপনি বাড়িতে থাকেন তখনই। আজ থেকে সেই দায়িত্ব শেষ তোমার। এখন থেকে বেলা আমার সব কাজ করবে, এমনকি খাবার বেড়ে দেওয়াটাও।" সীমান্তের এমন কথা শুনে লুসি গাল ফুলিয়ে ফেলল। কেন যেন নিজের মনে কিছুটা ঈর্ষা জাগলো বেলার প্রতি। কিন্তু সেই ঈর্ষা সে প্রকাশ করল না। মাথা নেড়ে সরে গেল। সীমান্ত যেহেতু থাই ভাষায় কথা বলেছে, তাই বেলা সেই ভাষার কোনো কথাই বুঝতে পারেনি। যার ফলে সে একপাশে এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। সার্ভ দ্য ডিনার। সীমান্তের কথায় বেলা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুই বলল না। সে ভেবেছে কথাটা হয়তো লুসিকে বলা হয়েছে। আবারও ভারী কণ্ঠের আওয়াজ শুনে সে মাথা তুলে সীমান্তের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। "ডোন্ট মেক মি অ্যাংরি। ডু কুইকলি।" সীমান্তের কথা শুনে বেলা বুঝতে পারল তাকেই বলা হচ্ছে খাবার সার্ভ করে দেওয়ার জন্য। কিন্তু সবকিছু ঠিক থাকলেও সে সীমান্তের সামনে গিয়ে খাবার দিতে অস্বস্তি বোধ করছে। লোকটার পাশে গেলেই বেলার তার প্রতি বিতৃষ্ণা জন্মায়। বলতে গেলে সে লোকটাকে ঘৃণা করে। যেমন লোকটার স্পর্শকেও সে ঘৃণা করে। ভাবনার মাঝে নিজের পায়ের কাছে হঠাৎ বিকট শব্দ পেল। এভাবে শব্দ হয় বেলা কিছুটা চিৎকার করে মুখে হাত দিয়ে পিছিয়ে গেল। ঠিক কি হয়েছে তা কয়েক সেকেন্ড পর বুঝতে পারল যখন সীমান্ত রাগী ধমক শুনল। "তোমাকে অনুরোধ করিনি, আদেশ করেছি। আমার আদেশ অমান্য করার অভ্যাস থাকলে আজই সেটা নিজ দায়িত্বে ধ্বংস করো।" সীমান্ত কথাটা বলেই আর একটা শব্দও উচ্চারণ করল না। শুধু ধারালো দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে রইল বেলার দিকে। সেই দৃষ্টি যেন কোনো আদেশ নয়, এক প্রকার চূড়ান্ত সতর্কতা। বেলা শুকনো ঢোক গিলল। লোকটার চোখের দিকে ১ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকার সাহস তার হলো না। কাঁপতে খাবারের বাটিটা হাতে তুলে নিল। ঠিক তখনই সীমান্ত টেবিলের উপর মুঠো করে রাখা হাতটা সজোরে আঘাত করল। ঠাস! আমার ধৈর্যের সীমা শেষ হওয়ার আগেই খাবার সার্ভ করো। মাত্র ৩টি শব্দ। কিন্তু সেই ৩টি শব্দের বেলায় বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে তাড়াহুড়ো করে ভাত তুলে প্লেটে দিতে লাগলো। হাত এতটাই কাঁপছিল যে চামচের সঙ্গে প্লেটের টুং শব্দ হতেই
সে ভয়ে থমকে গেল। সীমান্ত কটমট করে তাকিয়ে দাঁত চেপে বলল, "হাত কাঁপছে কেন? আমি কি এখনো রাগ দেখিয়েছি?" বেলা ভয়ে মাথা নেড়ে না বলল, "তাহলে আমাকে বাধ্য করো কেন? চুপচাপ সার্ভ করো।" বেলা আর একটি শব্দও বলল না। কাঁপা হাতে একে একে সব খাবার সীমান্তের প্লেটে তুলে দিতে লাগলো। পুরো ডাইনিং হল তখন শুধু প্লেট, চামচের ক্ষীণ শব্দ আর বেলার দ্রুত শ্বাস-প্রশ্বাসের আওয়াজই শোনা যাচ্ছিল। বেলা যখন বেলা খাবার দিতেই সীমান্তের কোনো বাক্য বিনিময় ছাড়াই খেতে থাকলো। প্রায় অর্ধেক খাওয়া শেষ হলো। বেলার দিকে তাকালো। মেয়েটা এখনো ক্ষীণভাবে কাঁপছে। সীমান্ত সেসব দেখে কিছুই বলল না, বরং খাবার টেবিলে বসেই বেলাকে আদেশ করলো তার পাশের চেয়ারে বসার জন্য। বেলা এতটাই ভয়ে ছিল যে সীমান্তের কথা মতো তাড়াতাড়ি চেয়ারে বসে পড়ল। বেলা বসতেই সীমান্তের নিজের ভাতের প্লেটের বেলার দিকে এগিয়ে দিল। ফিনিশ ইট অল ইন 5 মিনিটস। সীমান্তের কথাটা ১ম এ বেলা বুঝতে পারল না। পারলেও পরে যখন বুঝতে পারল তখন ভয়ের মাঝেই মুখ কুঁচকে ফেলল। এই লোক কি পাগল হয়ে গেছে নাকি? রাগের মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে। সে নাকি উনার উচ্ছিষ্ট খাবে। না, কখনোই না। সে এটা করবে না। তুমি কি আজ আমার ধৈর্যের বাঁধ ভাঙার অপেক্ষায় আছো? আমার ধৈর্যের বাঁধ যদি এই মুহূর্তে ভাঙে তাহলে কিন্তু তোমার নিয়তি আজ কঠিন পরিস্থিতিতে পরিণত হবে। পিচ্চি। সীমান্তের শান্ত বাণী শুনেই বেলা ভয়ের মাঝেই তার দিকে তাকালো। কম্পমান ঠোঁট নিয়েই কোনোমতে উচ্চারণ করলো নিজের কথা। আমি উচ্ছিষ্ট খাই না, মনস্টার। কখনো খাইনি এসব খাবার। আপনি চাইলে আমি এখান থেকে নিয়ে খেতে পারি, কিন্তু এইগুলো খেতে পারবো না, মনস্টার। বেলা বহু কষ্টে সাহস জুগিয়ে কথাটা দ্রুত বলে চোখ বন্ধ করলো। এভাবে চোখ বন্ধ করে সীমান্তের পরবর্তী পদক্ষেপ বেলা দেখতে পেল না। হঠাৎ করে সীমান্ত জুলফিকার বলে কাউকে ডেকে উঠল। বেলা ডাকতে শুনতেই চোখ মেলে সীমান্তের দিকে তাকালো। সীমান্ত তখনও বেলার দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখির মাঝেই বেলা নিজের পাশে কালো ও বাদামি রঙের সংমিশ্রণে লম্বা ও ভারী পশম বিশিষ্ট একটি কুকুরকে দেখতে পেল। এভাবে নিজের পাশে বসা কুকুরটিকে দেখে বেলা চিৎকার করে চেয়ার থেকে সরতে গেলে সীমান্ত সঙ্গে সঙ্গে বেলাকে ধরে আবার বসিয়ে দিল। ডন্ট শাউট! আরেকবার যদি চিৎকার বের হয় তবে আজ জুলফিকারের সঙ্গেই তোমাকে বন্দি রাখবো। সীমান্তের এমন কথা যেন বেলার উপর ভারী হয়ে নেমে এলো। নিজেকে কোনো মতেই যখন ছাড়াতে পারল না তখন ভয়ে গুটিসুটি মেরে বসে থাকলো। এখন বলো, খাবার ফিনিশ করবে নাকি আমি অন্য পন্থা অবলম্বন করব? খাচ্ছি। বেলার ভয় মিশ্রিত কথা শুনে সীমান্ত ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। এদিকে সীমান্তের এমন ভয়ঙ্কর রূপ দেখে লুসিও ঢোক গিলল। স্যার, ঠিক আছে। উনার স্ত্রীর সঙ্গে ঠিক কেন এমন আচরণ করছে তা সে বুঝতে পারল না। প্রশ্নগুলো তার মাথার উপর দিয়ে গেল। কারণ এখানে পরিস্থিতি বুঝলেও সে কথাগুলো বুঝল না। তাই মাথা নিচু করেই সেখান থেকে চলে গেল। হাত লাগাও। সীমান্তের গুরু গুরু গভীর কথা শুনে বেলা তাড়াতাড়ি করেই প্লেটটি নিয়ে সীমান্তের উচ্ছিষ্ট খেতে থাকলো। অবশ্য এটাকে খাওয়া বলে না, এক প্রকার গিলছে কোনো রকমে। এদিকে বেলা এভাবে খেতে দেখে জুলফিকারের বেশ পছন্দ হলো। সে ঘেউ ঘেউ করে উচ্চ শব্দ করতে করতে বেলার কাছে আসতে চাইলে সীমান্ত সঙ্গে সঙ্গে চোখ রাঙালো। আর সেই চোখ রাঙানিতেই কাজ হলো। জুলফিকার চুপ করে মেঝেতে বসে পড়ল, লেজ নাড়াতে থাকলো। খাবার হঠাৎ করে গলায় আটকে গিয়ে বেলার কাশি শুরু হয়ে গেল। এভাবে কাশি হওয়ায় চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে গেল। হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে চাইলে সীমান্ত সেই গ্লাস নিয়ে নিজেই পানিটা খেয়ে ফেললো। এভাবে পানি খেয়ে নিতে দেখে বেলা বেজায় অবাক হলো। কিন্তু সেই অবাকের মাঝেও আর কাশি থামল না। সীমান্তের দিকে থেকে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে টেবিলের মধ্যে পানি খোঁজ করতেই দূরে একটি পানির বোতল দেখতে পেল। সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে গিয়ে বোতলটি হাতে নিয়ে তাড়াতাড়ি করেই পানি খেতে থাকলো। এভাবে তাড়াহুড়ো করায় বেলার গলা আর বুকে পানি পড়েই অনেকটাই ভিজে গেল। তবুও তার সেদিকে কোনো ধ্যান নেই। নিজের মতো পানি খেয়েই কিছুটা শান্ত হলো। প্লেটে এখনো কিছুটা খাবার বাকি থাকায় সে আবারও বসে পড়ল। নিজের মতো করেই খেতে থাকলো। খাবারগুলো বমি করে ফেলতে ইচ্ছে করলেও অনেক কষ্ট করে নিজের পেটে হাত রেখে খেতে থাকলো। বেলা খাবার শেষ করতেই সীমান্ত টেবিল থেকে উঠে পড়ল। এরপর সে যেতেই এমন একটি কথা বলল যা শুনে বেলার ইচ্ছে করলো মাটি ফাঁক হয়ে যাক আর সে তার ভিতরে ঢুকে যাক। এই মানুষটার যে এতটা জঘন্য, আগে জানলে কখনোই সে এভাবে বসে থাকতো না।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চলবে। আর ভুল ত্রুটি উচ্চারণ হয়তোবা ভুল হয়, মাঝে মধ্যে হয়, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।